নমস্কার। মুক্তির গল্প কবিতায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আমার আজকের নিবেদন লেখক নিমাই ভট্টাচার্যের লেখা স্ত্রী। সতীসাধ্যী নারীর জীবনে সিঁথির সিঁদুর সবচাইতে গর্বের ধন। রাজধানীর সামাজিক জীবনে ফ্রেন্ডস কলোনিতে বাস করার চাইতে অনেক বেশি গর্বের, অনেক বেশি সম্ভ্রমের। ডিপ্লোম্যাটিক এনক্লেভের ছেলেমেয়েরা অশোকা হোটেলে সাঁতার কাটতে যায়, জিমখানা ক্লাবে টেনিস খেলে, কিন্তু ফ্রেন্ডস কলোনির ছেলেমেয়েদের এত বিড়ম্বনা সহ্য করতে হয় না। সামনের লনের বাদিকে টেনিস কোর্ট, ভেতরের লনের ডান দিকে সুইমিং পুল অনেক বাড়িতেই পাওয়া যাবে। যারা ফ্রেন্ডস কলোনিতে একটিও দোতলা বাড়ি নেই, কিন্তু কোনো বাড়ির দক্ষিণায় 1000 নিচে নেই বললেই চল। বাংলা সরকারের হেড অ্যাসিস্ট্যান্টের চাইতে এখানকার বাবুর্চির মাইনে বেশি। ডেপুটি সেক্রেটারির চাইতে ভালো পোশাক পরে, অনেক ভাগ্যবান সেক্রেটারির চাইতে বেশি দেশ ঘুরেছে। ফ্রেন্ডস কলোনির বাসিন্দাদের নাম খবরের কাগজের প্রথম পাতায় পাওয়া যায় না, মাঝে মাঝে আইন আদালতের কলমে বা কোম্পানির নোটিশের মধ্যে পাওয়া যায়। এরা অনেকেই মন্ত্রীদের বক্তৃতা পড়েন না, কিন্তু ফিনান্স মিনিস্ট্রি বা উদ্যোগ ভবনের আন্ডার সেক্রেটারিদের জন্মদিন পালন করেন লুকিয়ে লুকিয়ে। রাজধানী দিল্লিতে যখন ইংরেজ সাম্রাজ্যবাদের তীর্থক্ষেত্র ছিল, তখন গলফ লিঙ্ক, জোরবাগ, ডিফেন্স কলোনি, ডিপ্লোম্যাটিক এনক্লেভ বা ফ্রেন্ডস কলোনির জন্ম হয়নি। 3, 4 কি 5,000 টাকা বাড়ি ভাড়া দেবার প্রশ্ন ওঠেনি। দেশের হাওয়া বদলের সঙ্গে সঙ্গে সোশ্যালিজমের ঝড় উঠবার পর ডিপ্লোম্যাটিক এনক্লেভ ফ্রেন্ডস কলোনির সৃষ্টি হলো। 1000 টাকা বাড়ি ভাড়া দেবার খদ্দেরেরও অভাব ঘটল। দিল্লির সমাজ জীবনের এহেন ফ্রেন্ডস কলোনিতে মিস্টার কাপুরও বাস করতেন। যারা দূর থেকে তাকে দেখেছেন ফ্রেন্ডস কলোনির জীবনকে, তারা জানেন, বিশ্বাস করেন কাপুর সাহেবের জীবন শুধু আনন্দের জন্য বয়ে গেছে। দিল্লির মানুষ বিশ্বাস করে না ফ্রেন্ডস কলোনির জীবনে কোনো দুঃখ, কোনো হতাশা, কোনো দীঘল নিঃশ্বাস থাকতে পারে। বিলেত থেকে ফেরার পর আমাকে বর্ধমান, চট্টগ্রাম, বরিশাল ঘুরিয়ে প্রথম ইন্ডিপেন্ডেন্ট চার্জ দিল খুলনায়। আজকের মতো তখনকার দিনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের অত ঝামেলা পোহাতে হতো না। আইন শৃঙ্খলা রক্ষা করাই ছিল প্রথম ও প্রধান কাজ। খুলনায় এসব ঝামেলা একটু কমই ছিল এবং প্রথম কয়েকটা মাস ভালোই কাটল। কিন্তু তারপর এক অতি বর্ধিষ্ণু গ্রামে পরপর 2টি খুন হওয়ায় পরিস্থিতি বেশ একটু জটিল হলো। গোয়েন্দা বিভাগের তদন্তে মনে হলো স্বদেশীওয়ালাদের কাজ নয়। সরকার ঠিক নিশ্চিন্ত হতে পারলেন না। আমার উপর আদেশ হলো একটু ব্যক্তিগত নজর রাখতে। কমাস আরও কেটে গেল। এরপর একদিন নিমন্ত্রণ হলো ওই গ্রামের উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করতে। নিমন্ত্রণ গ্রহণ করলাম, ঠিক করলাম ওই গ্রামে কয়েকদিন থাকবো, কিন্তু কাউকে জানালাম না। যথারীতি অন্যান্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের মতো আমারও থাকার ব্যবস্থা হলো রায়বাড়ি। মহা সমারোহে আমাকে অভ্যর্থনা করা হলো। কয়েক হাজার গ্রামবাসীর সামনে রায়বাড়ির 3 বাবু ও 3 গিন্নি আমাকে নতুন জামাইয়ের চাইতেও অনেক বেশি সমারোহে বরণ করলেন। ছোটবাবু বেশ শৌখিন মানুষ, সন্ধ্যার পর একটু নাচ গানেরও আয়োজন করেছিলেন। পরের দিন সকালে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করলাম। সভার শেষে স্কুলের জন্য সরকারি তহবিল থেকে 5,000 টাকা দান করার সিদ্ধান্ত ঘোষণা করায় গ্রামের আপামর সাধারণ মানুষ আমার মহানুভবতায় মুগ্ধ হল। বিকেলবেলায় গ্রাম দেখতে বেরোলাম। সবাই ভেবেছিলেন সন্ধ্যার আগেই আমি শহরের দিকে রওনা হব।
কিন্তু বেরিয়ে এসে জানালাম গ্রামটাকে ভালোবেসে ফেলেছি, কদিন থেকে যাব। রায়বাবুদের বললাম, তাছাড়া পরপর 2টি দারোগা খুন হওয়ায় গ্রামের লোকের মনে একটু আতঙ্ক দেখা দিয়েছে। সুতরাং আমি থাকলে হয়তো তাদের আস্থা ফিরে আসবে। মুহূর্তের মধ্যে দৃষ্টিটা ঘুরিয়ে নিলাম। মনে হলো ছোটবাবু ও ছোট গিন্নির কপালে চিন্তার রেখা ফুটে উঠেছে, কিন্তু মুখে অবশ্য সবাই অত্যন্ত সন্তোষ প্রকাশ করলেন। কাপুর সাহেব তার অতীত জীবনের কথা বলতে গিয়ে একটু পায়চারি করে নিলেন, একটু হাসলেন, একটু ভাবলেন, একটু যেন তলিয়ে গেলেন। জানো জার্নালিস্ট, ছোটবাবু জমিদারির জরুরি কাজের গ্রামান্তরে গেলেন সে রাত্রে। যাবার সময় ছোট বউকে বিশেষ করে অনুরোধ করে গেলেন আমার দেখাশোনা করতে। একটু পরেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। গ্রামের 2-4 জন গণ্যমান্য ব্যক্তি কাপুর সাহেবের সঙ্গে আলাপ করে বিদায় নিলেন। ছোট বউ নিজে তদারক করে কাপুর সাহেবকে ডিনার খাইয়ে বিদায় নিলেন। যাবার সময় বলে গেলেন, আমি ওই বারান্দার কোণের ঘরে থাকব। যদি কোনো দরকার হয় বিন্দুমাত্র দ্বিধা না করে ডাকবেন। না কিছু দরকার হবে না, আপনি এবার বিশ্রাম নিতে যান। হাসি মুখে হাত জোর করে নমস্কার করে ছোট বউ বিদায় নিলেন। বারান্দার ঝাড় লণ্ঠনগুলো নিভিয়ে দিয়ে চাকর বাকরের দলও বিদায় নিল। আরও কিছুক্ষণের মধ্যে সারা জমিদার বাড়ি নিঝুম হয়ে পড়ল। সারাদিনের অসংখ্য মানুষের কোলাহল রাত্রির নিস্তব্ধতার মধ্যে হারিয়ে গেল। টিপটিপ বৃষ্টি আর জল হাওয়ার বেশ একটু ঠান্ডা আমেজ ছিল সে রাত্রে। ঘুমটা বেশ জমে উঠেছিল, কিন্তু হঠাৎ ভয় পেয়ে চমকে উঠলেন কাপুর সাহেব। সারা আকাশ ভরে বিদ্যুৎ চমকে উঠল। পায়ের দিকে জানালা দিয়ে এক ঝলক আলো ছড়িয়ে পড়ল সারা ঘরে। কাপুর সাহেব ধর্মর করে উঠে বসলেন। প্রায় হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আপনি? সে রাত্রের প্রতি মুহূর্তের কাহিনী শোনার নয়, শোনাবারও নয়। প্রখ্যাত জমিদার রায়বাড়ির ছোট বউ সেদিন সে রাত্রে ধীরে ধীরে কিভাবে তার দেহের মনের সংস্কারের ঐতিহ্যের বন্ধন খুলে দিয়েছিলেন, সে কাহিনীর পূর্ণ বৃত্তান্ত আজও বলতে গেলে কাপুর সাহেবের গলা শুকিয়ে আসে, চোখ মুখ কান লাল হয়ে ওঠে। আমার দিক থেকে দৃষ্টিটা ঘুরিয়ে নিলেন কাপুর সাহেব। ছোট টিবিটিয়ান যেটাকে কোলে তুলে নিয়ে আদর করতে করতে বললেন, জার্নালিস্ট, তুমি আমার ছেলের বয়সী, মুশকিল সেইখানে। কয়েক মুহূর্তের জন্য আবার একটু তলিয়ে গেলেন কাপুর সাহেব। ধীরে ধীরে তিলে তিলে একটু ছোঁয়া, একটু হাসি, একটু আদর, একটু ভালোবাসার খেলা খেলে ছোট বউ আমাকে গ্রাস করল। আমার সমস্ত কাণ্ড জ্ঞান পুরো ছারখার হয়ে গেল। আমার বিদ্যা বুদ্ধি ন্যায় অন্যায় জ্ঞান বিদায় নিল। ভোরবেলায় হঠাৎ ঘুম ভেঙে গেলে নিজের বিছানায় ছোট বউকে দেখে চমকে উঠলেন কাপুর সাহেব। ছোট বউ কিন্তু চমকে ওঠেনি। ম্যাজিস্ট্রেট সাহেব এ বাড়ির কর্তারা নিজের বাড়িতে নিজের স্ত্রীর কাছে সারাদিন ভালোবাসার অভিনয় করেন, কিন্তু সন্ধ্যার অন্ধকার হতে না হতেই প্যাঁচা ছেড়ে উড়ে যায়। একটু মুচকি হেসে বলেছিলেন, কিন্তু এবারের গিন্নিরাও নয়। দুপুরবেলায় খাওয়া দাওয়া করেই শহরে যাবার পরিকল্পনা ছিল কাপুর সাহেবের, কিন্তু সুরমা মাখা বাঁকা চোখের হাসি দিয়ে ছোট বউ তার সব পরিকল্পনা বানচাল করে দিয়েছিলেন। আরও কটি রাত্রি রায়বাড়ির অতিথি আলোয় ছিলেন তিনি। রাত্রির অন্ধকারে দেহের মনের সমস্ত বন্ধন যেন শিথিল হয়েছিল। তেমনি এক মুহূর্তে ছোট বউ বলেছিলেন,
রাতের অন্ধকারে যখন আমার শিকারের খোঁজে বেরিয়ে থাকি, তখন কোনো বাধা প্রবৃত্তি গ্রাহ্য করা সম্ভব হয় না। রায়বাড়ির বাবু বা গিন্নিদের হাতে 4 জন ভাগ্যবান প্রজার স্বর্গবাস হওয়া আশ্চর্যের কিছু নয়। কাপুর সাহেব একথার তাৎপর্য বুঝেছিলেন ইদানিংকালের 2টি খুনের রহস্য। দুর্বলতা বোধ করেছিলেন রহস্য উদ্ধারের কাজে এগুতে। সেই হলো শুরু। পরবর্তীকালে কর্মব্য প্রদেশে প্রায় সারা ভারতবর্ষ ঘুরেছেন কাপুর সাহেব। প্রতিপত্তি মর্যাদার জন্য কাঙাল হয়ে কত অসংখ্য মানুষ এসেছেন তার কাছে। একটা লাইসেন্স, পারমিট, বেআইনি কাজ করে অন্যায়ভাবে অর্থ উপার্জনের জন্য মানুষকে অমানুষ হতে দেখেছেন তিনি। প্রথম বিবেক বিদ্রোহ করেছে, মন সায় দেয়নি। ছোট বউয়ের স্মৃতিকে নিতান্ত একটা দুর্ঘটনা বলে মনে করেছিলেন কাপুর সাহেব। সে স্মৃতি তিনি মুছে ফেলেছিলেন মন থেকে। নিষ্ঠাবান স্বামীরূপে, স্নেহশীল ও দায়িত্বশীল পিতারূপে এসে সারা সংসারের প্রিয় হয়েছিলেন। কিন্তু দিনে দিনে তিলে তিলে অদৃশ্য আরোপের মতো সমাজের মানুষ তার সমস্ত সুখ কেড়ে নিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে সারা সংসারে। স্ত্রীর ভালোবাসা, পুত্রের শ্রদ্ধা হারিয়েছেন তিনি। কাপুর সাহেব বারান্দা থেকে লনে নেমে একটু পায়চারি করে গোটা করাটি ক্রিসান্থিমাম ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিলেন মাটিতে। তুমি ভাবতে পারবে না জার্নালিস্ট, মানুষ অর্থের জন্য, নারীর জন্য কত নীচ, কত জঘন্য, কত অশ্লীল হতে পারে। ইন্সপেকশনের জন্য বেরিয়ে ডাকবাংলোয় আশ্রয় নিয়েছি। বিশ্রাম নেবার জন্য ফরেস্ট গিয়েছি। নিমন্ত্রণ রক্ষা করতে বন্ধুর বাড়ি গিয়েছি। সব জায়গায় ব্যবসাদারের দল আমার জন্য একেবারে নৈবেদ্য প্রস্তুত রেখেছে। মন বিদ্রোহ করেছে, কিন্তু দেহকে সংযত করতে পারিনি। রাগে, আক্রোশে, ইচ্ছায়, অনিচ্ছায় এরকম আগুন নিয়ে খেলা খেলতে খেলতে আমি নিজেকে হারিয়ে ফেললাম। আর হারালাম নিজের সংসার। আমার স্ত্রী পুত্রকে নিয়ে বিদায় নিলেন আমার সংসার থেকে। আজ 20 বছরের কথা। এই 20 বছরে আমি যতটা তলিয়ে গেছি, যতক্ষণ নিচে নেমেছি, আমার পুত্র ঠিক ততটাই উঁচুতে উঠেছে। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে সে আজ নিউক্লিয়ার ফিজিক্সে সিনিয়র লেকচারার। কিন্তু তাদের নিয়ে আমার গর্ব করার কোনো অধিকার নেই। কাপুর সাহেব গড়গড় করে আরও অনেক কথা বলে চলেছিলেন। আমি থামাতে চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। অনেক জায়গা ঘুরে শেষে দিল্লিতে এসে ভেবেছিলাম একটু স্বস্তি পাবো, নিজেকে রক্ষা করতে পারবো। কিন্তু অদৃষ্ট বিরূপ। ভারতবর্ষের সর্বত্র রাতের অন্ধকারের সুরঙ্গ পথে সবার অলক্ষ্যে লুকিয়ে চুরিয়ে যে কারবার, যে লেনদেন হয়, রাজধানী দিল্লিতেই সেই লেনদেন প্রায় প্রকাশ্যে হবার অফুরন্ত সুযোগ। লিয়াজো অফিসার আর থার্ড পার্টিদের কৃপায় লাঞ্চ, ডিনার, ককটেল, রিসেপশনের অভাব নেই। এদের অনেকের কৃপায় সন্ধ্যার স্তিমিত আলোক জোরবাগ, গল্ফ লিঙ্ক, ডিফেন্স কলোনি, সুন্দরনগরের অনেক ফ্ল্যাটে 20 শতাব্দীর অপ্সরীদের আবির্ভাব হয়। কাপুর সাহেব বলতেন, পারভার্সনের মধ্যে একটা আকর্ষণ আছে, ঐশাচিক আনন্দের মধ্যে একটা নেশার আমেজ পাওয়া যায়, তার সঙ্গে আছে অর্থ। এই ত্রহস্পর্শের ওপর জবনিকা নেমে এলো। পরপর 3 দিন ছুটি ছিল। দেরাদুন চাওলাদের অতিথিশালায় ঘাটি দিন ছুটি উপভোগ করার জন্য মিস্টার চাওলার সঙ্গে কাপুর সাহেব 4 বেলার চলে গেলেন ডেরাডুন। লাঞ্চের পর বিশ্রাম করে সন্ধ্যার মুখোমুখি
জয়েন্ট করে দুজনে চলে গেলেন মুসৌরি। ডিনার খেয়ে ফিরতে ফিরতে এতে প্রায় 10টা বেজে গেল। চাওলা সাহেবের গাড়ি গেট দিয়ে ঢুকতে না ঢুকতেই হঠাৎ লাইট ফিউজ হয়ে গেল। কাপুর সাহেবের সন্তোষ বিনোদনের জন্য একটি নৈবেদ্যের আয়োজন করেছিলেন বুদ্ধিমান চাওলা সাহেব। গাড়ি থেকে নেমে বারান্দায় উঠতেই তিনি মিহি সুরে দুজনকে অভ্যর্থনা করলেন। চাঁদের আবছা আলোয় চাওলা সাহেব পরিচয় করে দিলেন, কমলা, মিট মাই গুড অ্যান্ড রোম্যান্টিক ফ্রেন্ড ববি কাপুর। ওই আবছা আলোতেই তিনজনেই দু এক পেগ হুইস্কি খেয়ে একটু গল্পগুজব করলেন। ইতিমধ্যে চাকর বাকরের দল ছুটাছুটি করেও একটা ইলেকট্রিক মিস্ত্রি জোগাড় করতে পারল না। কাপুর সাহেব টিপ্পনি কেটে বললেন, The electrician will not turn up before tomorrow morning. কয়েক মিনিট বাদেই টেলিফোন বেজে উঠল। এক বন্ধু সন্দর্শনের জন্য চাওলা সাহেব বিদায় নিলেন। প্রতিশ্রুতি দিলেন আধ ঘন্টার মধ্যে ফিরে আসার। 20 বছর আগে হলে কাপুর সাহেব বিশ্বাস করতেন। ইলেকট্রিশিয়ান এসে আলো চালাবে আর চাওলা সাহেব আধ ঘন্টার মধ্যে ফিরবেন। নিজে জানেন সবই মিথ্যে, সবই উপলক্ষ মাত্র। লনে বসে আরও পেগ দুই হুইস্কি খেয়ে নিলেন দুজনে। তারপরের কাহিনী নতুন কিছু নয়। বাকি রাতটুকুর জন্য কমলার বুকে আশ্রয় নিলেন কাপুর সাহেব। ভোরবেলার দিকে ঠান্ডার আমেজ লাগায় ঘুম ভেঙে গেল। ঘুমে অচৈতন্য বিবস্ত্রা কমলাকে পাশে দেখে চমকে উঠলেন কাপুর সাহেব। খুব ভালো করে দেখে নিলেন, হ্যাঁ, কপালের কাটা দাগটা ঠিকই আছে, বাদিকের কপালের তিলটাও। কাপুর সাহেবের সারা শরীরটা কেঁপে উঠল, বিন্দু বিন্দু লোমে সারা শরীরটা ভিজে উঠল। কমলার গলা পর্যন্ত একটা চাদর টেনে দিয়ে এসে ভালো করে সারা মুখটা দেখে নিলেন। প্রায় বছর 10 আগে দেখেছিলেন। মুখ ওর পছন্দ হয়েছিল। আদর করে ঘরে তুলে এনেছিলেন এক অনুজ প্রতিমের বধূরূপে। ভাইয়ের থেকেও বেশি, দুযুগের উপর তারই কাছ থেকে জীবনে প্রতিষ্ঠিত হয়েছিল সেই ছেলে। সংসারের বিচিত্র গতিতে আর দেখা হয়নি, কোনো সন্দেহের কারণ ছিল না। তবুও আলতো করা হাতের আংটিটা দেখলেন, ভ্যানিটি ব্যাগটা দেখে নিলেন। সব সংশয়ের অবসান। হাতের কাছে রিভলভার থাকলে নিশ্চয়ই গর্জে উঠত, হয়তো দুটো প্রাণী দেহ ছাড়া হতো, কিন্তু তা হয়নি। কাপুর সাহেব চোরের মতো লুকিয়ে পালিয়ে এসেছিলেন দিল্লি। চাকুরিতে ইস্তফা দিয়ে ফ্রেন্ডস কলোনির বাড়িতে বন্দি করেছেন নিজেকে। মাঝে মাঝে আমি গিয়েছি, টুকটাক কথাবার্তা, কিন্তু তার সংযত আচরণের মধ্যেই কেমন যেন একটা চঞ্চলতা লক্ষ্য করেছি। বড় অসহায় মনে হয়েছে কাপুর সাহেবকে। তারপর আর কদিন যেতে পারিনি। কাজের চাপে টেলিফোন করাও হয়নি। সেদিন শনিবার, পার্লামেন্ট নেই। ভেবেছিলাম একটু বেলা পর্যন্ত ঘুমোবো, কিন্তু ভোরবেলায় ঘুম ভাঙল কাপুর সাহেবের চাকর রামলোচন সিং। গাড়ি নিয়ে ছুটে গেলাম। আমাকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, বাবুজি, সাহেব দাবাই পিকে গুজর গয়া।